কিষণহারির কুয়ো, মুন্সী প্রেমচন্দ্র। মৃত্যুশয্যায় গোমতী গ্রামের চৌধুরী বিনায়ক সিংহকে ডাকিয়ে এনে বললে, চৌধুরী, জীবনে আমার এই একটাই সাধ ছিল। চৌধুরী গভীর সুরে বললে, তুমি নিশ্চিন্ত থাকো কাকি, তোমার ইচ্ছা ভগবান ঠিকই পূর্ণ করবেন। আমি আজ থেকেই মজুর ডাকিয়ে কাজে লাগিয়ে দিচ্ছি। ভগবান চান তো তুমি তোমার নিজের কুয়োর জল খেয়েই যেতে পারবে। তা কত টাকা আছে তুমি গুনে রেখেছ তো? গোমতী কিছুক্ষণ চোখ বুজে বিক্ষিপ্ত স্মৃতিকে একত্র গ্রথিত করার চেষ্টা করে বলে, কি জানি বাবা, কত টাকা আছে গুনতে তো জানি না। যা কিছু আছে ওই হাঁড়িটাতেই আছে। এইটুকু তুমি দেখো, যেন যা আছে তাতেই কাজটা চলে যায়, নইলে আবার কার কাছে হাত পাততে যাবে। মুখ ঢাকা হাঁড়িটা হাতে তুলে আন্দাজে ওজন নিতে নিতে চৌধুরী বলেন, তাই করব কাকি। দেনেওয়ালা আর কটা আছে বলো? এক মুঠো ভিক্ষে কারুর ঘর থেকে বেরোয় না। কুয়ো খোঁড়ার টাকা কে দিচ্ছে? ধন্য তুমি কাকি, যে জীবনভর যা কামিয়েছ তা ধর্মকর্মে দিয়ে গেলে। গোমতী গর্বভরে বলে, তোমরা তখন খুব ছোট। জানো বাবা, তোমার কাকা যখন মলো, আমার হাতে একটা কানা কড়ি ছিল না। কতদিন না খেয়ে পড়ে থেকেছি। সেই দিন থেকে আজ এই শেষ দিন অবধি কিভাবে যে দিন কেটেছে তোমার তো অজানা নেই। এক এক রাত্রিরে মন মন গম ভেঙেছি বাবা। লোকে দেখে অবাক হতো। ভগবান জানেন কোত্থেকে এত তাকত পেতুম। তা সারা জীবন ওই একটাই সাধ ছিল আমার, যে তেনার নামে একটা ছোটখাটো কুয়ো গ্রামে হোক। আহা, লোকে নামটা তো করবে। লোকে ছেলেপুলের জন্য কাঁদে, তা আমার আর কে আছে বলো? চৌধুরীকে উইল করে দিয়ে সেই রাত্রিরেই গোমতী এপারের মায়া কাটালো। শেষ পর্যন্ত মুখে ওই একই কথা, বাবা দেখো কুয়োটা কাটাতে দেরি করো না। গোমতী বুড়ির পয়সা আছে এটা অনেকে আন্দাজ করত, কিন্তু সে যে 2000 টাকা জমা করে গেছে এটা কেউ অনুমান করতে পারেনি। লোকে যেমন পাপ লুকিয়ে রাখে, বুড়ি তেমনই করে তার টাকা লুকাতো। চৌধুরী গাঁয়ের মোড়ল, আর কোনো ঘোর প্যাঁচ নেই, ধর্মভীরু মানুষ। তাই বুড়ি তার যক্ষিত ধন তাকেই সঁপে দিয়ে গেল। 2. গোমতীর ক্রিয়াকর্মে চৌধুরী বেশি খরচ খরচা করল না। কাজকর্ম চুকে যেতেই ছেলে হরনাথকে ডেকে ইট, চুন, পাথর ইত্যাদির দরদামের হিসেব কষতে বসলেন। হরনাথের আনাজের ব্যবসা। সে খানিকক্ষণ বসে চুপ করে শুনল। তারপর বললে, এখন 2-4 মাস কুয়ো খোঁড়া না হলে কি খুব বেশি ক্ষতি হবে? চৌধুরী বললেন, তারপর খানিক চুপ করে থেকে আবার বললেন, ক্ষতি আর কি, তবে দেরি করার দরকার কি? টাকাটা তো একজন রেখেই গেছে, আমাদের মাগনায় নাম কেনা বই তো নয়। বুড়ি মরতে মরতেও কুয়ো খোঁড়ার কথা বলে গেছে। হরনাথ বললে, হ্যাঁ তা তো বলে গেছে, কিন্তু আজকাল বাজারটা ভালো যাচ্ছে। 2-3 হাজার টাকার মাল কিনে রাখলে অঘ্রাণ পৌষ মাস নাগাদ ভালো লাভ পাওয়া যায়। আমি বরং আপনাকে কিছু সুদ দেব ক্ষণ। চৌধুরী দ্বিধায় পড়ে গেলেন। 2000-2500 হয়ে গেলে আর ভাবনা কি? ইদারার জগমোহরে নকশা খোদাই করিয়ে দেওয়া যাবে। লোভ যে একটু না হচ্ছে এমন নয়, কিন্তু আবার একটু ভয়ের কথাও আছে। ধরো যদি মন্দা পড়ে তখন?
আশঙ্কাটা লুকোতে পারলেন না, বলেই ফেলেন, ধরো যদি লোকসান যায়। হরনাথ উষ্মা প্রকাশ করল, লোকসান হতে যাবে কেন? এটা একটা কথা হলো? আহা ধরোই না, এমনও তো হতে পারে যে বাজার মন্দা গেল। হরনাথ এবার উত্তেজিত হয়ে বলল, দিতে চাও না তাই বলো না কেন? তুমি সাধু মহাত্মা হয়ে বসে আছো। আর 5 জন ধর্মভীরু মানুষের মতোই চৌধুরী ছেলেকে ভয় করে চলেন। কাতর কণ্ঠে বললেন, আহা টাকা না দেবার কথা কে বলছে? তবে পরের টাকা তো একটু বুঝে সুঝে হাত দেওয়া উচিত। ব্যবসা বাণিজ্যের কথা তো আগে থেকে কিছু কি জোর করে বলা যায়? ধরো দর আরো পড়ে গেল, কি ফসল পোকায় খেলো, বদলোক শত্রুতা করে ঘরে আগুনই যদি দিয়ে দেয়, কি করতে পারছো? ভালো মন্দ সবটাই ভাবতে হয়তো। হরনাথ ব্যঙ্গ করে বলে, তা এত কথা যদি ভাবতে হয়, তার চেয়ে ভাবো না কেন যদি চোরেই নিয়ে যায়, কি করছো? আবার হয়তো দেখলে রাতারাতি মাঠের ওপর পাঁচিলই খাড়া হয়ে গেছে, ভাবলে তো সবই ভাবা যায়। চৌধুরীর আর কোনো যুক্তি তোলার শক্তি ছিল না। দুর্বল মানুষ, যাত্রার দলের সিপাহী, তাল ঠুকে আখড়ায় নেমে পড়া এক কথা, সত্যিকারের তলোয়ার দেখলে তার হাত তো কাঁপবেই। ইতস্তত করে বললেন, তা কত টাকা চাই তোমার? হরনাথ পাকা খেলোয়াড়, প্রতিপক্ষকে পিছু হটতে দেখেই মেজাজ দেখালো। বললে, দেবে তো সবটাই দাও, 200-400 টাকা নিয়ে কি ছেলে খেলা করব? চৌধুরী রাজি হয়ে গেলেন। গোমতীকে তাঁর হাতে টাকা দিতে কেউ দেখেনি, লোকনিন্দার সম্ভাবনাও নেই। হরনাথ মালগস্ত করল। বোড়া বোড়া আনাজে ঘর ভরে গেল। চৌধুরী একটু আরাম করে ঘুমোতে ভালোবাসেন। এখন তার ঘুম ঘুচে গেল। সারা রাত জেগে চাল গমের বস্তা পাহারা দেন। ইঁদুরের সাধ্য কি বোড়ায় মুখ দেয়? চৌধুরী এমন করে ইঁদুর তাড়ালো যে বেড়াল হার মেনে যায়। এমনি করে 6 মাস কাটল। পৌষ মাসে ফসল বেচে পুরো 500 টাকা লাভ হলো। হরনাথ বললে, এর থেকে 50 টাকা আপনি নিন। চৌধুরী তেলে বেগুনে জ্বলে উঠলেন, 50 টাকা নেব মানে? দান খয়রাত করছো নাকি? কোনো মহাজনের কাছ থেকে টাকা নিলে কমাসে কম করে 200 টাকা সুদ দিতে হতো। আমাকে না হয় 2-5 টাকা কম দিও। হরনাথ আর কথা না বাড়িয়ে 150 টাকা বাপের হাতে তুলে দিল। চৌধুরী মনে মনে দস্তুর মতো খুশি হয়ে উঠলেন। রাত্রিরে নিজের কুঠরিতে শুতে গিয়ে তার মনে হলো যেন বুড়ি গোমতী দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিক ফিক করে হাসছে। চৌধুরীর কলজে ঠক ঠক করে উঠল। ঘুমের ঘোরে নয়, নেশার ঘোরে নয়, পরিষ্কার জেগে জেগে দেখছেন বুড়ি হেসে চলেছে। তার শুকনো মুখে বিচিত্র এক হাসির ঢেউ। বছর কয়েক এইভাবে গেল। চৌধুরীও যত ফন্দি করে হরনাথের কাছ থেকে টাকাটা বের করে নেবার চেষ্টা করেন, হরনাথও তত কৌশল করে পিছলে বেরিয়ে যায়। সে এক কায়দা ধরেছে, বছরে অল্প কিছু সুদ দিয়ে দেয়, আর আসলের কথা তুলতেই 1000 বায়নাক্কা করে। কখনো তার ফসলের বখরা নিয়ে কান্নাকাটি, কখনো তার বকেয়া কর্জ চুকোনোর দায়। তবে মোদ্দা কথা, কারবার বেশ ফেঁপে উঠেছে। শেষ পর্যন্ত চৌধুরী একদিন খোলসা করে বলেই দিলেন, তোমার কারবার চলুক আর ডুবুক আমার তাতে যায় আসে না, এই মাসের ভিতরেই আমার টাকা চুকিয়ে দিতে হবে। হরনাথ নানান ওজোর আপত্তি করার চেষ্টা করল,
কিন্তু এবার আর চৌধুরীকে তাঁর কোট থেকে নড়ানো গেল না। হরনাথ ঝেঁকে উঠল। বলছি 2 মাস আর সবুর করুন, তা হচ্ছে না। এবার মালটা বিক্রি হয়ে গেলেই টাকা দিয়ে দেব। চৌধুরী শক্ত হয়ে বললেন, তোমার মাল জন্মেও বিক্রি হবে না, আর না তোমার 2 মাস কোনোদিন পূর্বে। আমার আজই টাকা চাই। হরনাথ রাগে ঠক ঠক করতে করতে ঘর থেকে 2000 টাকা এনে বাপের সামনে ফেলে দিলে। চৌধুরী ঈষৎ অপ্রতিভ স্বরে বললেন, টাকা তো তোমার কাছেই ছিল। হরনাথ জবাব দিল, নয়তো কি মুখ দেখিয়ে রোজগার হয়? তাহলে এখন না হোক 100-5 আমায় দাও, বাকিটা 2 মাস পরেই দিও। সবই তো আর আজকেই খরচ হচ্ছে না। হরনাথ মেজাজ দেখিয়ে বলল, আপনার টাকা আপনি খুশি হয় খরচ করুন, খুশি হয় জমা করুন, আমার দরকার নেই ও টাকায়। দুনিয়ার মহাজনেরা তো আর হেজে মরে যায়নি যে আপনার বাক্যবান শুনতে হবে। চৌধুরী টাকাটা তুলে নিয়ে গিয়ে একটা তাকে ফেলে রাখলেন। ইদারার মাপজোক করার উৎসাহে ভাঁটা পড়ে গেল। হরনাথ টাকাটা ফেরত দিয়ে দিল বটে, কিন্তু মনে মনে আর এক ফন্দি আঁটল। মাঝরাতে সারা বাড়ি শান্ত হয়ে যাবার পর হরনাথ বাপের ঘরের দোরের জোর আলগা করে ভিতরে ঢুকল। চৌধুরী ঘুমে অচেতন। হরনাথ এসেছিল টাকার থলে দুটো তুলে নিয়ে যাবে বলে, কিন্তু যেই না তাকের দিকে হাত বাড়ানো, দেখে গোমতী বুড়ির সামনে দাঁড়িয়ে 2 হাত দিয়ে থলে দুটোকে আগলে রেখেছে। হরনাথ আতঙ্কে পেছু হটে গেল। তারপর আবার মনে হলো হয়তো ভুল দেখছে। আবার হাত বাড়ালো, আবার সেই মূর্তি। এবার এমন ভয়ঙ্করী রূপ যে হরনাথ এক ছুটে ঘর থেকে বারান্দায় এসে অজ্ঞান হয়ে পড়ে গেল। হরনাথ চারিদিক থেকে বাকি বকেয়া পাওনা গন্ডা আদায় উসুল করে ব্যাপারীদের দেবার জন্য হাতে জমা করেছিল। চৌধুরী চোখ রাঙাতে সেই টাকাই এনে ফেলে দিয়েছিল। মনে মনে তখন থেকেই এঁচে রেখেছিল যে রাত্রির বেলায় হাত সাফাই করবে, তারপর মিছিমিছি চোর চোর বলে চেঁচামেচি করবে। ওর ওপর আর কোনো সন্দেহ থাকবে না। কিন্তু ফন্দি খাটল না। এদিকে ব্যাপারীরা তাগাদা দিতে আরম্ভ করেছে। স্তোক দিয়ে দিয়ে আর কাহাতক ঠেকানো যায়, যত রকম ওজোর অছিলা দেখানো যায় সব হয়েছে। শেষে সবাই নালিশ ঠুকে দেবে বলে ভয় দেখাতে লাগলো। একজন বুঝি 100-3 টাকার দাবিতে নালিশ করেই দিলে। বেচারি চৌধুরী পড়ে গেল মুশকিলে। হরনাথ দোকানে বসে, চৌধুরীর ওসব নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। কারবার চলত কিন্তু চৌধুরীরই নাম যশের গুণে। লোকে চৌধুরীকে খাঁটি মানুষ আর লেনদেনের ব্যাপারে ভরসা করার মতো লোক বলে জানত। তাই পাওনাদারেরা কেউ চৌধুরীর কাছে তাগাদায় না এলেও তিনি নিজেই লজ্জায় কাউকে মুখ দেখাতে পারছিলেন না। তবে যত যাই আসুক, ইদারার টাকা আর ছোব না বলে চৌধুরী একেবারে পণ করে ফেললেন। রাত্রিরে এক আড়তদারের মুসলমান চাপরাশি এসে চৌধুরীর বাড়ি বয়ে যাচ্ছে তাই গালমন্দ করে গেল। ভেতরে বসে চৌধুরীর এমন রাগ হয়ে যাচ্ছিল যে একবার মনে হচ্ছিল বেরিয়ে গিয়ে লোকটা দাড়ি উপড়ে নি। কিন্তু মনকে বোঝালেন, আমার দরকার কি? ছেলের কর্জ বাপে শোধ করবার কথা নয়। খেতে বসে গৃহিণী বললেন, এসব কি উপদ্রব শুরু করেছ? চৌধুরী কঠোর স্বরে বললেন, আমি উপদ্রব করছি? তা বই কি, ছেলেটা বলছে তার সওদা করার মাল নেই, আর তুমি টাকাগুলো সব চেয়ে নিলে। চেয়ে নেব না তো কি করব? পরের ধনে পোদ্দারি করা আমার ধাতে সয় না। আর এই যে মুখে চুনকালি দিচ্ছে খুব ভালো লাগছে, তা আমি কি করতে পারি? 5 বছর হয়ে গেছে, কুয়োটা কি এ জন্মে হবে না? গৃহিণী বললেন,
এবেলা ছেলে কিছু খায়নি, ও বেলাও নামমাত্র মুখে ছুঁয়ে উঠে গেছে। চৌধুরী বললেন, তা তুমি বুঝিয়ে সুজিয়ে খাওয়ালে না কেন? খাওয়া দাওয়া ছেড়ে দিলে তো আর টাকা মিলবে না। তুমি নিজে গিয়েই বোঝাও না। চৌধুরী বললেন, ও তো এখন আমাকে 70 ঠাউরে বসে আছে। গৃহিণী বলেন, আমি টাকা নিয়ে গিয়ে ছেলেকে দেব, হাতে যখন টাকা আসবে তখন কুয়ো খুঁড়িও। চৌধুরী বললেন, না না না, ওসব হাঙ্গামা করো না, আমি অত বড় বেইমানির কাজ করতে পারবো না, তাতে ঘর সংসার চুলোয় জাগবে। চৌধুরী গিন্নি এসব কথায় কর্ণপাত করলেন না। এক লাফে ভেতরের ঘরে গিয়ে টাকার থলির দিকে হাত বাড়িয়েই এক চিৎকার করে সরে গেলেন। সর্বশরীর বেতপাতার মতো কাঁপছে। চৌধুরী ঘাবড়ে গিয়ে বললেন, কি হলো, কি হলো, মাথা টাথা ঘুরে গেল নাকি? তাকের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে গিন্নি বললেন, ওই ওই যে পেতনিটা দাঁড়িয়ে রয়েছে। চৌধুরী তাকের দিকে নজর করে বললেন, কোথায় পেতনি? কি বলছো? কই, আমার তো নজরে পড়ছে না। স্ত্রী বললেন, আমার বুক ধড়ফড় করছে এখনো, ঠিক মনে হলো যেন বুড়িটা আমার হাত চেপে ধরল। চৌধুরী বললেন, ওসব মনের ভুল, বুড়ি মরেছে কবে 5 বছর হয়ে গেছে, সে কি এখনো এখানে বসে আছে? স্ত্রী বললেন, আমি পরিষ্কার দেখলুম সেই বুড়ি, ছেলেও বলেছিল দেখেছে রাত্রির বেলায় থলেতে হাত দিয়ে দাঁড়িয়েছিল। চৌধুরী বললেন, ও আবার রাত্রিরে আমার ঘরে কখন গেল? গিন্নি বললেন, টাকা পয়সার ব্যাপারেই তোমার সঙ্গে কথা বলতে গিয়েছিল, পেতনি বুড়িকে দেখে পালিয়ে এসেছে। চৌধুরী বললেন, আচ্ছা, এবার আমার সঙ্গে এসো তো ভেতরে দেখি। গিন্নি কানে হাত দিয়ে বললেন, রক্ষে করো বাবা, আমি আবারও ঘরে পা দিই। চৌধুরী বললেন, আচ্ছা, আমি নিজে গিয়ে দেখছি। চৌধুরী কুটুরিতে ঢুকে তাকের উপর থেকে টাকা ভরা থলে তুলে নিলেন। কিছুই হলো না, কোথাও গোমতীর ছায়াও পড়ল না। স্ত্রী দরজায় দাঁড়িয়ে উকি দিচ্ছিল। চৌধুরী এসে বেশ জাঁক করেই বললেন, কই, আমি তো কোথাও কিছু দেখতে পেলুম না, ওখানে থাকলে থাকতো, এর মধ্যে কোথায় যাবে? গিন্নি বললেন, কি জানি, তোমায় দেখা দিচ্ছে না কেন? তোমায় স্নেহ করতো তো, তাই হয়তো তোমায় দেখে সরে গেছে। চৌধুরী বললেন, দূর দূর, ও কিচ্ছু নয়, তোমার চোখের ভুল। গিন্নি বললেন, আচ্ছা, ছেলেকে ডেকে পাঠাচ্ছি, জিজ্ঞেস করে দেখো। চৌধুরী বললেন, আমি তো দাঁড়িয়ে আছি এখানে, এবার এসে দেখো না আর একবার। এ কথায় আশ্বস্ত হয়ে চৌধুরী গিন্নি ভেতরে এসে তাকের কাছাকাছি গিয়ে ভয়ে ভয়ে হাত বাড়ালেন। তারপরেই আর্তনাদ করে এক লাফে ঘরের বাইরে একেবারে উঠোনে নেমে হাঁফাতে লাগলেন। চৌধুরীও সঙ্গে সঙ্গে উঠোনে নেমে এলেন। অত্যন্ত বিস্ময়ের সঙ্গে বললেন, কি ব্যাপারটা কি? খামোকা লাফ দিয়ে পালিয়ে এলে কেন? ভালো রে ভালো, আমার কিছুই চোখে পড়ছে না, অথচ। স্ত্রী হাঁপাতে হাঁপাতে ধমকাতে থাকেন, যাও যাও, আর একটু হলেই প্রাণটা বেরিয়ে যেত। চোখের মাথা খেয়েছো নাকি? জলজ্যান্ত দাঁড়িয়ে রয়েছে ডাইনিটা। ইতিমধ্যে হরনাথ এসে পড়ল। মা বাপকে উঠোনে দেখে বলল, কি হয়েছে মা, শরীর ভালো আছে তো? হরনাথের মা বললে, সেই পেঁচিটা আজ দুবার দেখা দিয়েছে, আমি ভাবলুম তোকে টাকাটা এখন দিয়ে দিই, পরে যখন হাতে আসবে কুয়ো খোঁড়ানো হবে। এই ভেবে যেই না টাকার থলেতে হাত দেওয়া, অমনি শাকচুন্নি খপ করে আমার হাত পাগড়ে ধরেছে। প্রাণে বেঁচে গেছি বাবা। হরনাথ বলে, ভালো দেখে একজন ওঝা ডাকানো দরকার, ওটাকে মেরে তাড়াবে। চৌধুরী বললেন, রাত্রিরে নাকি তুইও দেখেছিস? হ্যাঁ, তোমার সঙ্গে একটা ব্যাপারে পরামর্শ করার জন্য গিয়েছিলুম,
তা ভিতরে পা দিতেই দেখি পেতনিটা দাঁড়িয়ে। আমি প্রাণ নিয়ে পালিয়ে এসেছি। আচ্ছা, আবার চল তো দেখি। গিন্নি বললে, কে? খবরদার, লাখ টাকা দিলেও ওকে আমি আরো ঘরে ঢুকতে দেব না। আমি যাব না। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, আমি দেখতে পাচ্ছি না, ব্যাপারটা কি বলো তো? হরনাথ বললে, কি করে বলবো? আপনাকে বোধহয় ভয় করে। আজই ওঝা ডাকা দরকার। চৌধুরী বললেন, রহস্যটা কি বোঝা যাচ্ছে না তো। যাক, বৈজু পাঁড়ের ডিক্রির কি হলো? ইদানিং বাপের উপর এমন মর্মান্তিক চটেছে যে তার দোকানের ব্যাপারে কোনো কথাই তার সঙ্গে বলে না। উঠোনের দিকে তাকিয়ে হাওয়ার সঙ্গে কথা বললে, যা হবার তাই হবে, আমার কি নেবে? প্রাণটা ছাড়া আর তো কিছু নেই, নিতে হয়নি। যা একবার খেয়ে ফেলেছি তা তো আর উগড়ে দিতে পারবো না। চৌধুরী বললে, তা সে যদি ডিক্রি জারি করে দেয় তখন কি হবে? কি আর হবে, দোকানে 400-500 টাকার মতো মাল পড়ে আছে, নিলেম হয়ে যাবে। চৌধুরী বলে, কারবার তো তাহলে লাটে উঠে যাবে। হরনাথ বললে, তা কারবার কারবার করে তো ডুবতে বসেছি, আর কি করতে পারি? আগে যদি জানতুম কুয়ো খোঁড়ানোর এত তাড়া, তাহলে কি আর এত জড়িয়ে পড়ি? নুন ভাত দুমুঠো তো একরকম করে জুটেই যাচ্ছিল, কি আর করা যাবে? বড় জোর 2-4 মাস হাজতে পচতে হবে, তাছাড়া আর কি হবে? তার মা বললেন, আমি বেঁচে থাকতে তোকে ফাটকে নিয়ে যাবে কোন মুখ পোড়ারে? তার মুখটা আমি আগেই পুড়িয়ে দেব না? হরনাথ দার্শনিক হয়ে উঠল, বললে, মা বাপ জন্মের জন্যই দায়ী, কর্মের জন্য নয়। চৌধুরীর ছেলের ওপর অগাধ ভালোবাসা ছিল। তাঁর ধারণা হয়েছিল হরনাথ টাকাটা মেরে দেবার জন্যে নানান টাল বাহানা করছে। এখন যখন দেখল হরনাথ প্রকৃত সংকটে পড়েছে, তখন ভাবল, যদি ছেলেকে জেলে যেতে হয় কি দোকান ক্রোক করে, তাহলে বংশের নামে চুনকালি পড়বে। তার চেয়ে গোমতীর টাকাটা দিয়ে দিলেই হয়, ক্ষতি কি? চালু দোকান থাকলে আজ নয় কাল টাকা তো হাতে আসবেই। এমন সময় বাইরে থেকে কে ডাকল, হরনাথ সিং। হরনাথের মাথায় আকাশ ভেঙে পড়ল। চৌধুরী জিজ্ঞেস করেন, কে ডাকছে? হরনাথ বললে, আমিন এসেছে তলব করতে। কেন, দোকান ক্রোক করবে নাকি? তাই মনে হচ্ছে। কত টাকার ডিক্রি? 1200 টাকার। বাপ বললে, আমিনকে কিছু দিলে থুলে শুনবে না? ছেলে বললে, তা হয়তো শুনতো, কিন্তু মহাজন রয়েছে যে ওদিকে, যা খাওয়াবার সেই খাইয়েছে। চৌধুরী বললেন, তাহলে না হয় গোমতীর টাকা থেকেই 1200 টাকা দিয়ে দাও। হরনাথ বললে, ও টাকা কে ছুঁবে? ঘরে শেষে আপদ বিপদ হবে। চৌধুরী বললেন, তাতে কি হয়েছে, ওর টাকা তো কেউ খেয়ে ফেলছে না। আচ্ছা ঠিক আছে, আমিই দিচ্ছি বার করে। চৌধুরীর একবার ভয় হলো, বুড়ি আবার ওকেও না দেখা দেয়। কিন্তু মিথ্যে আশঙ্কা, সেরকম কিছুই ঘটল না। চৌধুরী একটা থলে থেকে 1200 টাকা বার করে এনে আর এক থলিতে পুড়ে ছেলের হাতে তুলে দিলেন। সন্ধে নাগাদ 2000 টাকার 1 পয়সাও রইল না। 4 12 বছর কেটে গেছে। চৌধুরী বিনায়ক সিংহ বা তাঁর ছেলে হরনাথ দুজনের কেউই আর ইহলোকে নেই। চৌধুরী যতদিন বেঁচে ছিলেন, কুয়োর চিন্তায় তাঁর শান্তি ছিল না। এমনকি মরার আগেও কুয়ো কুয়ো করে গেছেন, কিন্তু দোকানে বরাবরই টাকার টানাটানি লেগে থাকত। চৌধুরী চোখ বোঝার সঙ্গে সঙ্গে কারবার লাঠে উঠল। হরনাথ টাকাটা শিকেটা লাভে খুশি থাকতে না পেরে রাতারাতি বড়লোক হবার চেষ্টায় লেগেছিল। জুয়া খেলা শুরু করেছিল। বছর না ঘুরতেই দোকানে লাল বাতি জ্বলল।
গয়নাপাতি, বাসনকোসন, সংসারে যথা সর্বস্ব ঘুচে গেল। বাপ গেল যে বছর, তার পরের বছর হরনাথও লাভ লোকসানের পালা চুকিয়ে ভবপারে গেল। হরনাথের মা তাতা একেবারেই নিঃসম্বল হয়ে পড়ল, রোগে পড়ল। ওষুধ বিশুধ আর জোটে কোত্থেকে? মাস ৩-৪ দুর্ভোগে ভুগে একদিন সেও চোখ বুঝল। পরিবারে মানুষ বলতে বেঁচে রইল কেবল হরনাথের অন্তঃসত্ত্বা বউ, নিরাশ্রয়, নিঃসহায়, নিঃস্ব। এ অবস্থায় কামিনের কাজ করবে তারও উপায় নেই। সবাই বলে, লক্ষণ দেখে মনে হয় তোর ছেলে হবে। বেচারি সেই ভরসায় দিন গোনে। যখন মেয়ে হলো তখন শেষ ভরসাটুকুও ঘুচল। মা এমন পাষাণে বুক বাঁধল যে মেয়েটাকে একবার বুকেও নেয় না। শেষকালে পড়শিদের অনেক বলা কওয়ায় বুকে যদি বা নিল, কিন্তু সে বুকে এক বিন্দু দুধ ছিল না। তখন আবার অভাগী মায়ের মুখের দিকে চাওয়া যায় না। আহা, যদি কোনো উপায়ে বুকে এক ফোঁটা দুধ আসত, মায়ের জীবনটা ধন্য হতো। মেয়েটা বড় নিষ্পাপ, করুণ চোখে চেয়ে থাকে। তাই দেখে মায়ের বুক ফেটে যায়। কিছু দিতে পারে না, নিরুপায় মা কেবল দু চোখ ভরে মেয়েকে দেখে। তার অন্তরের আকুতি আশীর্বাদের মতন সন্তানের মাথায় ঝরে পড়ে। জননীর অন্তহীন কল্যাণ কামনা সিক্ত চোখে দৃষ্টি বেয়ে নন্দনের পীযূষ ধারার মতো অবিরল বয়ে চলে। শিশু তাই পেয়েই খুশি। চাঁদের স্নিগ্ধ সুধা বর্ষণ যেন পৃথিবীর ফুলকে রাঙিয়ে তোলে। কিন্তু হতভাগীর কপালে তাও সইল না। মায়ের শরীরে আর কিচ্ছু ছিল না। একদিন পাড়ার মেয়েরা এসে দেখে হরনাথের বউ মেঝেয় পড়ে আছে, আর অবুঝ মেয়েটা শুকনো স্তনে মুখ লাগিয়ে চুষছে। শোকে দৈন্যে জর্জর শরীরে এক ফোঁটা রক্তই ছিল না, তো দুধ আসবে কোথা থেকে? মেয়েটা তবু বেঁচে গেল। পাড়াপড়শির দয়ায় দোরে দোরে ভিক্ষে মেগে একদিন বড়ও হয়ে উঠল। এখন ঘাস বিচুলি কাটে। একদিন সেই মেয়ে ঘাস কাটতে কাটতে সেই জায়গায় চলে গেছে ঠিক যেখানে অনেক কাল আগে সেই পিছনহারি বুড়ি গোমতীর কুঁড়ে ঘর ছিল। ঘরের চাল কবেই মাটিতে মিশে গেছে, কোথাও কোথাও খালি একটু দেয়ালের চিহ্ন রয়ে গেছে। মেয়েটা কি জানি কি খেয়ালে সেইখানে গর্ত খুঁড়তে শুরু করলো। দুপুর থেকে সন্ধে অবধি গর্ত খুঁড়ল। তার যেন খিদে তেষ্টাও নেই, ভয় ডরও নেই। আঁধার হয়ে এসেছে। সে মেয়ে যেমনকার তেমনি গর্তই খুঁড়ে চলেছে। ভর সন্ধেবেলা। কিষাণরাও এ সময় উপথ মারায় না, আর মেয়েটা নিঃশঙ্ক চিত্তে বসে বসে মাটি খুঁড়ছে। আর যখন নজর চলে না, তখন উঠল। পরদিন খুব ভোরে উঠে মেয়েটা ঘাস কাটতে চলে গেল। সেদিন যত ঘাস কাটল তত ঘাস আর কোনোদিন কাটেনি। বেলা গড়াতেই নিজের কাস্তে খুরপি নিয়ে গোমতীর ভাঙা কুঁড়ের দিকে চলে গেল। আজ আর একা গেল না, যাবার সময় গাঁয়ের দুটো ছেলেকে সঙ্গে নিয়ে গেল। সন্ধে পর্যন্ত তিনজনে মিলে ওখানে কুয়ো কুয়ো খেলল। মেয়েটা গর্তের ভিতরে বসে মাটি খোঁড়ে, আর ছেলেরা সেই মাটি বাইরে ফেলে আসে। তৃতীয় দিনে ওদের আরও কজন খেলুড়ে সাথী জুটল। সন্ধে পর্যন্ত খেলা চলল। গর্তটা হাত দুই গভীর হলো। গ্রামের ছেলে মেয়েদের মধ্যে এই অদ্ভুত খেলায় অভূতপূর্ব সাড়া পড়ে গেল। চতুর্থ দিন আরও কজন ছেলে মেয়ে জুটে গেল। পরামর্শ বসল কে নিচে নামবে, কে মাটি তুলবে, সব ঠিক হয়ে গেল। গর্ত ইতিমধ্যে হাত চারে গভীর হয়ে গেছে, কিন্তু ছেলে মেয়েরা ছাড়া গাঁয়ের আর কারুর কিছু জানা নেই। একদিন রাত্রির বেলা এক কিষাণের মোষ হারিয়েছে। সে মোষের খোঁজ করতে করতে সেই ভাঙা চালায় এসে পড়েছে। এসে ভাঙা ঘরের সামনে মাটির পাহাড়, একটা ইয়া বড় গর্ত
আর একটা টিমটিমে আলো দেখেই ভয়ে চম্পট। ব্যাপারটা আরো কজনের চোখে পড়ল। একসঙ্গে জনাকয় লোক ছিল, কাজেই ভয়ের কোনো কারণ নেই। তারা পায়ে পায়ে জায়গাটার কাছে এসে দেখে চৌধুরী বাড়ির অনাথ মেয়েটা বসে বসে কি করছে। একজন জিজ্ঞেস করলে, হ্যাঁ রে, গর্তটা তুই খুঁড়েছিস? বালিকা জবাব দিল, হ্যাঁ। কেন রে, গর্ত খুঁড়ে কি করবি? এখানে কুয়ো বানাবো। কুয়ো কি করে বানাবি? বালিকা সহজ নিশ্চিন্ততায় জবাব দেয়, যেমন করে এতটা খুঁড়েছি তেমনি করেই বাকিটা খুঁড়ব। আমি আছি, আরো ছেলেরা খেলতে আসে। মরেছে বুঝতে পারছি, তুই নিজে তো মরবি, আরো কটাকে সঙ্গে নিয়ে মরবি। খবরদার, কাল থেকে গর্ত খুঁড়বি না। পরদিন আর সঙ্গী সাথীরা কেউ এলো না। হরনাথের মেয়েও দিনভর মজুরি করল, কিন্তু সন্ধ্যের সময় বুড়ির ঝোপড়িতে ঠিক বাতি জ্বলল। খুরপি হাতে মাটি খোঁড়াও শুরু হলো। পাড়ার লোকে মারধর করে, ঘরে বন্ধ করে রাখে, কিন্তু একটু চোখের আড়াল হলেই সে মেয়ে তার গর্ত খুঁড়তে ছুটে যায়। হাজার হোক গাঁয়ের মানুষ একটু বিশ্বাসী হয়। বালিকার এই অলৌকিক কুয়ো খোঁড়ার ঝোঁক দেখে তারা আর তাকে বাধা তো দিলই না, বরং ক্রমে নিজেরাও উৎসাহী হয়ে উঠল। কুয়ো খোঁড়ায় নিজেরাও হাত লাগালো। এদিকে কুয়ো খোঁড়া চলছে, ওদিকে সেই মাটি দিয়ে মেয়েরা ইট বানাতে লেগে গেল। এবার সেই খেলায় সারা গ্রামের মানুষ শরিক হয়ে পড়ল। আর মেয়েটা, বেশি রাতে চাঁদ উঠেছে আর সবাই গিয়ে ঘুমিয়ে পড়েছে, সেই মেয়ে একলা একলা ইট সাজাচ্ছে। কোথা থেকে যে ওর এত অধ্যবসায় আসে কে বলবে। 7 বছর বয়স একটা বয়সই নয়, কিন্তু 7 বছরের এই মেয়েটা বুদ্ধিতে আর কথাবার্তায় নিজের 3 গুণ বয়সের লোককে ঘোল খাইয়ে দেয়। তারপর একদিন সত্যি সত্যিই কুয়ো হলো। বেশ বড় সড়ো ইদারা, পাকা শান বাঁধানো চাতাল, জগমোহন। সেদিন মেয়েটা আর সেখান থেকে নড়ল না। আজ তার আনন্দ আর ধরে না। সে কি তার গান, কি উল্লাস, যেন ঝলমল করছে। রাত্রিরে সেই ইদারার পাড়েই শুয়ে রইল। সকালবেলায় পাড়ার লোকে গিয়ে দেখে মেয়েটা মরে পড়ে আছে। লোকে বলাবলি করতে লাগলো, ও মেয়ে আর কেউ নয়, সেই গোমতী বুড়ি পণ রক্ষা করতে এসেছিল। সেই থেকে ওই কুয়োটার নাম জাঁতা বুড়ির কুয়ো।